আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে, রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে, চোরের জন্য সুযোগ করে দেওয়া। অন্তর্বর্তী সরকারের গঠন করা গত 15 বছরের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো। বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। যে কলকাতাতে যে আবর্জনা হয় একদিনে সেটা বাংলাদেশে ঢুকিয়ে দিলে বা ছড়ে ফেললে কি হবে, ঢাকা পড়ে যাবে। এটা দেখেন কি পরিমাণ আনহাইজিনিক একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন, তাও কে বিজেপির নেতা শুভেন্দু। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে, রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে, চোরের জন্য সুযোগ করে দেওয়া। অন্তর্বর্তী সরকারের গঠন করা গত 15 বছরের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো। বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। সেই হিসেবে গত 15 বছরে পাচার করা হয়েছে $240 বিলিয়ন, অথচ দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র $17 বিলিয়ন। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা, মন্ত্রী, এমপিদের পাশাপাশি এসব লুটপাটের একটা বড় অংশ লুট করেছে সরকারি চাকরিজীবী আমলারা। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনা ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি কিনতে যে বিপুল অর্থ খরচ করেছে তার তথ্য উঠে এসেছে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত 15 বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তা দিয়ে অন্তত 85টা পদ্মা সেতু অথবা 77টা মেট্রো রেল নির্মাণ করা যেত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিআইডি, দুদক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার কাজ শুরু করে দিয়েছে। এছাড়া অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি প্রসিকিউশন শুরু করার ব্যাপারেও পরামর্শ পাওয়া গেছে। তাছাড়া সরকার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা FBI সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 3 মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 400 পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের লুটপাটের ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে। এই শ্বেতপত্র একটি যুগান্তকারী কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। মূলত বড় উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হেরফের, কর অব্যাহতি এবং ব্যাংক ও আর্থিক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে। হাসিনা সরকারের আমলে বড় 29টি প্রকল্পের মধ্যে 7টি প্রকল্প পরীক্ষা করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে দেখা গেছে প্রতিটি বড় প্রকল্পে 10,000 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। পরীক্ষা করা এই 7 প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। তবে এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে এবং জমি কেনায় হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা টাকার অঙ্কে 1,95,000 কোটি টাকা। কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে 70% পর্যন্ত। কমিটি আরও জানিয়েছে গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। এর 40% অর্থ লুটপাট করেছে আমলারা। সরকারি কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশেই নীরব ছিল। এই রিপোর্টে বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির তথ্যও উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে 10% অবৈধ লেনদেন করা হলে পরিমাণ হয় কমপক্ষে $3 বিলিয়ন। কমিটির একজন সদস্য জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি এবং ট্যাক্স এক্সেম্পশনগুলো কোনো যৌক্তিকতা ছাড়া, ন্যাশনালাইজেশন ছাড়া, যেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। গত 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাহলে প্রথম কথাটা কি হবে?
আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। কে শুভেন্দু, এক কাজ করো, এই শোনো, তোমাদের ওইদিকে একটা সিনেমা বাড়ি ছিল, কি জানি নামটা, টয়লেট এক প্রেম কাহানি। এই বৌদিরা বনে জঙ্গলে লোটা নিয়ে হাঁকতে গিয়ে তারা কিন্তু নানান ধরনের ঝামেলায় পড়ে। জঙ্গলে গুইসাপ আছে, তারপরে দুষ্ট ছেলেরা আছে, তারপরে মদ্যপ কিছু মাতাল আছে। তো এরকম নানান সমস্যার কারণে তারা কিন্তু বাথরুম নিয়ে খুব আন্দোলন করেছে। আর তোমরা সেই দিল্লি মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় হেগে হেগে এমন অবস্থা করে খাও, সেগুলোর কিন্তু নিরসন তোমরা চিন্তা করো। মানে এই ধরনের সলিউশন চিন্তা করো না, তাহলে কিন্তু সেই ঘু তোমাদেরকে নিজের হাতে ধরতে হবে। অনেকে আমার ভিডিওর প্রথম অংশের কথা বোঝেন, এবারই সত্যি বলছি, তারা কিন্তু সত্যি বলছে যে কলকাতাতে যে আবর্জনা হয় একদিনে, সেটা বাংলাদেশে ঢুকিয়ে দিলে বা ছড়ে ফেললে কি হবে, ঢাকা পড়ে যাবে। এটা দেখেন কি পরিমাণ আনহাইজেনিক একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন, তাও কে বিজেপির নেতা শুভেন্দু। বাংলাদেশ ইস্যুতে বরাবরই পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু মানুষদেরকে উস্কানোর চেষ্টা করছেন। দেখেন এই বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, এখন এই আবর্জনা আসলে কোথা থেকে আসছে? বেসিক্যালি সেখানে আপনার রাষ্ট্রীয়ভাবে ময়লা আবর্জনার সুষ্ঠু কোনো পরিকল্পনা নিয়ে তাদের সরকার কাজ করে না। তারপর হচ্ছে টয়লেটের সংকট আছে বিভিন্ন জায়গায়, এখনো মানুষ খোলা জায়গায় বনজঙ্গলে পায়খানা করে, তো সেই সব জায়গায় প্রতিনিয়ত আবর্জনা তৈরি হচ্ছে। আর এই আবর্জনা নিজেরা বিপাকে আছে। সরকারের উচিত যখন ঘরে ঘরে টয়লেট তৈরির জন্য জনগণকে উদ্বুদ্ধ করা অথবা সহযোগিতা করা, তা না করে নিজেরা দামি দামি বাথরুমে হাগলেও দেশের জনগণকে তারা কিন্তু জঙ্গলে যেতে বাধ্য করছে। আর সেখানে একটা হিউজ আবর্জনা তৈরি হচ্ছে। এখন এই আবর্জনা কোথায় ফেলবে? যার কারণে মাথা ভর্তি যাদের আবর্জনা, তো তার মাথা থেকে তার ভালো কিছু আসবে না। আশ্চর্য বিষয় হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশ ইস্যুটাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যেই পরিমাণ উস্কাচ্ছে, মিথ্যা ভুয়া তথ্য দিয়া তাদের টেলিভিশনে দেখাইয়া যখন এটা ফাইনাল একটা অবস্থানে আসলো, এখন কি পরিকল্পনা নিছে? বাংলাদেশের সীমান্তবর্তী বনগার প্যাটসুপেল এলাকা, সে এলাকায় ওই এলাকার জনগণকে উস্কানোর জন্য এসেছিল বিজেপির নেতা শুভেন্দু। শুভেন্দু বলছেন ইউনুস হুঁশিয়ার, ডক্টর ইউনুসকে হুঁশিয়ার দিছে কি, একদিন শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন, আপনি পাঙ্গানিতে আসবেন না। চিন্তা করো এদের টয়লেট সিস্টেম কি অবস্থা। আমি এটাই বলছি, আবর্জনা ওইগুলো এদের জমে। পাশাপাশি আমাদেরকে কি হুঁশিয়ারি দিচ্ছে, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়েছে, ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না। অবশ্যই 1971-এ যে ভূমিকা ভারত সরকার রেখেছে আমরা তার জন্য কৃতজ্ঞ। তার মানে এই না যে তুমি শুভেন্দু মজুমদার এখন এসে এই ধরনের কথা বলবা। এই ভালোবাসাটা হবে সম্মানের দিক থেকে, এই ভালোবাসাটা হবে ন্যায্যতার দিক থেকে। পারস্পরিক সম্মান যদি দিতে না পারো, আর তোমরা যদি মনে করো মারি বাংলাদেশকে স্বাধীন করে দিতে তখন আমরা সাপোর্ট করেছি, আর সেই জন্য যখন যা খুশি মুখে আসে তাই আমরা বলবো আর বাংলার জনগণ তা মেনে নেবে, তাহলে কিন্তু মারিতে মানে ভুল করছে। দেখেন আপনার ভারত নিয়ে কথা বলে আপনার যেমন গায়ে লাগে, আমারও কিন্তু লাগে, আমার দেশ নিয়ে কথা বলে লাগবে। তো এই সকল পলিটিশিয়ানরা এরা যে দেশেই বসবাস করে মারি জনগণকে উস্কায়, আর তাদের উস্কানোর মধ্যে মিডিয়া প্রোপাগান্ডা কি বলা হয় যে একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে, আর এতে কিন্তু কাজও দিচ্ছে। দর্শক সে বলা যাচ্ছে যে আপনার এটা ট্রেলার দেখিয়ে গেলাম, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করে দেবো। কি করবে তারা বলছে যে পেট্রোবাংলা সীমান্ত দিয়ে, পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে, মানে গতকালকে 24 ঘন্টা তারা বাণিজ্য বন্ধ রেখেছে, আজকেও আমি যখন নিউজটি করছি বাণিজ্য বন্ধ থাকবে। তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেবো। আমাদের নাম ভারতবর্ষ। কেন বাংলাদেশে কি আলু হয় না মারি? বাংলাদেশে কি পেঁয়াজ হয় না? আমরা দেশে যে আলু আর পেঁয়াজ আছে সেগুলো কি তুমি এমনি এমনি দিচ্ছ দাদা? ফ্রিতে দিচ্ছ? পয়সা নিচ্ছ না মারি? গুনে গুনে কর করে নোট নিচ্ছ, চা দিয়ে তো তোমরা খাচ্ছ। ব্যবসা বাণিজ্যের বেলা এই ধরনের ডায়লগ দেওয়া বোকামি ছাড়া আসলে আর কোনো কিছুই না। কারণ মাগনা তো আর আসে না, আর কম দামেও তো নিশ্চয় না। তোমরা তোমাদের যতটুকু ব্যবসা করা দরকার ততটুকু করেই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পাঠাও। অপরদিকে মমতা দিদি যেই কথা বলেছেন, আমরা মমতা দিদিকে বলবো বিষয়টা নিয়ে আপনি জনগণের কাছে সরি বলেন, বাংলাদেশের কাছে। আমরা দিদি, আমি ব্যক্তিগতভাবে মমতা দিদিকে অনেক পছন্দ করতাম। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে তার বিভিন্ন ডাইনামিক অ্যাক্টিভিটিস ভালোই লাগে, একটি প্রতিবাদী ক্যারেক্টারের মানুষ। তবে এই যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু ভোটের রাজনীতির জন্য একটা বক্তব্য দিয়েছেন, যেহেতু স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশে এই মুহূর্তে ইসকন বা ভারতীয় মিডিয়াগুলো, এই যে কলকাতার কিছু চ্যানেল আছে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের নিউজ করে জনগণকে বিভ্রান্ত করছে। প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে কিছু তারা জানেই না। রাষ্ট্রপতি প্রতিবাদ হচ্ছে সেটা আলাদা, কিন্তু কোনো হিন্দু ভাইদের বাড়িঘরের উপর এরকম হয় নাই পলিটিক্যাল ইস্যুর বাহিরে। তো কলকাতার মানুষের এই সকল রাজনীতিবিদদের কথায় আপনারা কিন্তু ফাঁদে পা দিয়েন না, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আপনাদেরকে জড়ো করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসছে, এখানে আসলে কি হবে? মারামারি হবে, আপনারা মরবেন, আমরাও মরবো, এর বাইরে কিছুই হবে না। এই শুভেন্দু মজুমদাররা ওখান থেকে আপনার লাশ নিয়ে রাজনীতি করবে, আর আমার দেশের পলিটিশিয়ানরা কিছু গোষ্ঠী তারা এগুলো নিয়ে রাজনীতি করবে। একটা
মানে অপ্রয়োজনীয় অহেতুক ইস্যুকে নিয়ে পুরো দুইটা দেশের মধ্যে যুদ্ধ বা দাঙ্গা লাগানোর যে চেষ্টা, সেটা আসলে উচিত না। তবে যখন দেশের প্রশ্ন আসে, আপনি আপনার দেশের জন্য যখন কথা বলবেন, আমিও আমার দেশের জন্য কথা বলবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।